এই মেঘের মা, এদিকে আসো। কি হয়েছেটা কি? এভাবে সকাল সকাল চেঁচাচ্ছ কেন শাড়ির মতন? তোমার ছেলে কোথায় বলো? মেঘ তো ঘরেই আছে, কিন্তু কি হয়েছে আমাকে বলো। আর মেঘকে এখন ডাকবে না বলে দিলাম। ছেলেটা ঘুমাচ্ছে, ঘুমাক। তোমার ছেলের ঘুম আমি বের করতেছি। এই বলে মেঘ আর আব্বু মেঘের রুমে চলে গেল। গিয়ে দেখে মেঘ আরামে ঘুমাচ্ছে। ওয়াশরুম থেকে একটা বালতি ঠান্ডা পানি এনে মেঘের ওপর ঢেলে দেয়। মেঘ লাফ দিয়ে উঠে বসে আর বলতে থাকে, আব্বু, তুমি এইটা কি করে করলে? সকাল সকাল আমার গায়ে পানি ঢেলে দিলে। কাজটা কিন্তু মোটেও ভালো করো নাই। তোর ভালোর গোষ্ঠী বাড়ি, তুই বিছানা থেকে ওঠাই। মেঘকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে লাঠি দিয়ে পিটাতে লাগলো। মেঘ চিৎকার করতেছে। কিছুক্ষণ পর মেঘের আম্মু এসে বলল, এই, তুমি কি করছো সকাল সকাল? কি তোমার ঘাড়ে কি ভূত চেপেছে নাকি যে সকাল সকাল ছেলেটাকে পেটাচ্ছ? আমার গায়ে ভূত চেপেছে। তোমার ছেলে গতকাল রাতে এমপির ছেলেকে খুন করেছে। কি সব বলছো? এসব আজে বাজে কথা বলো না তো, যাও এখান থেকে। এই দেখো, গতকালে যে খুন করেছে তার ভিডিও। মেঘের মা ফোনটা নিয়ে ভিডিওটা দেখতে লাগলো। কিছুক্ষণ পর বলতে শুরু করলাম, ছি মেঘ, ছি। এতদিন তোকে নিজের হাতে খাইয়ে আজ কিনা তুই এই কাজ করেছিস। আমি কখনো ভাবতেই পারিনি যে তুই এই কাজ করবি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখও আমি দেখতে চাই না। আম্মু, আমাকে বিশ্বাস করো, আমি এই কাজ করি নাই। প্লিজ আম্মু, আমাকে বিশ্বাস করো। তোকে কি বিশ্বাস করব বলতো? এই ভিডিওতে তো আর মিথ্যা কথা বলছে না। মেঘের আব্বু, তোমার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যাও। মেঘের হাতে হ্যাংকাপ লাগিয়ে চলে যায় থানায়। জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে হাবিলদারকে ডাকতে থাকে মেঘের বাবা। রফিক সাহেব, রফিক সাহেব। জি স্যার, বলেন। ভিতর থেকে লাঠিটা নিয়ে আসেন, আর রানা রবিনকে বলেন আসতে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বলছি। এই নেন আপনার লাঠি। কিন্তু স্যার, মেঘ জেলের ভেতরে কেন? এইটা আমি বলতে পারবো না, আপনি আপনার কাজ করেন গিয়ে। ঠিক আছে স্যার। রফিক সাহেব চলে গেল। কিছুক্ষণ পর রানা আর রবিনকে নিয়ে আসলাম। স্যার, আমাদের ডেকেছেন? ডেকেছি। ওর মুখ থেকে যতক্ষণ পর্যন্ত সত্যি কথা বের না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওকে মারতে থাকেন। কিন্তু স্যার, আপনার ছেলে এমন কি করেছে যে ওকে এইখানে নিয়ে আসলেন? ও খুন করেছে এমপির ছেলেকে। এইটা যাতে ও স্বীকার করে সেই ব্যবস্থা করেন। আমি আসতেছি। ঠিক আছে, যান আপনি। মেঘের আব্বু চলে গেল। রফিক সাহেব রানা দুইজন জেলের ভেতরে ঢুকে মেঘের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, মেঘ, তুমি কি সত্যি এমপির ছেলেকে খুন করেছো? না স্যার, আমি এমপির ছেলেকে খুন করি নাই। কালকে আমি তো বাসা থেকে বেরও হই নাই। আমি তাহলে কি করে খুন করব বলেন? কিন্তু তোমার আব্বু যে ভিডিওটা দেখাইছে ওইখানে তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে তোমার মুখ। তাহলে তুমি অস্বীকার করতেছো কেন? স্যার, এখন কম্পিউটারের মাধ্যমে সব কিছু করা যায়। এটা হয়তো করেছে ওরা। আপনি চাইলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে পারেন। যে কাজ আমি করি নাই সেই কাজ আমি কখনোই স্বীকার করব না। আচ্ছা, তুমি চলো আমার সাথে। রফিক চাচা, আপনি ভিতরের সকল পুলিশদের পিছন দিয়ে নিয়ে যান। এদিক দিয়ে আমি মেঘকে নিয়ে বেরিয়ে যাই। আর যদি জাহাঙ্গীর স্যার মেঘের কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন মেঘকে মারতে মারতে মেরে ফেলেছে, এখন হাসপাতালে নিয়ে গেছে। যদি বেঁচে থাকে আপনার কাছে নিয়ে আসবে, আর না বাঁচলে মাটি দিয়ে আসবে। ঠিক আছে স্যার। মেঘ, এই নাও, এইখানে 10,000 টাকা আছে। এই টাকা রেখে দাও, তোমার কাজে আসবে। আর যারা তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে সবাইকে তুমি শাস্তি দেবে, বুঝেছো? চাচা, দোয়া করবেন আমার জন্য। মেঘকে নিয়ে চলে আসে রানার বাসায়। কলিং বেল দিতেই রানা স্ত্রী এসে দরজা খুলে দিল। এটা জাহাঙ্গীর স্যারের ছেলে, মেঘ না? কয়েকজন লোক ওর নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে খুনি বানিয়ে দিয়েছে। মেঘ, তুমি ভিতরে যাও, তোমার ভাবি তোমাকে ওষুধ লাগিয়ে দিবে। মেঘ, আসো। আমি তাহলে যাই। আর মেঘ, এই কথা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে ও নেই এইখানে। ঠিক আছে। রানা চলে গেল তার অফিসে। এইদিকে মেঘকে ওষুধ লাগিয়ে দিয়ে খাবার খাইয়ে দিল রানা স্ত্রী। জানে সে মেঘের হাতে খেতে পারে না। রানা স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাবি, এইখান থেকে স্টেশন কত দূর হবে? আর এখন কি কোথাও যাওয়ার ট্রেন আছে নাকি? তুমি শুয়ে থাকো, আমি আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি কোথাও যাওয়ার ট্রেন আছে নাকি। আর তুমি এইখানে থাকলে তোমার আব্বু এমনিতেও খুঁজে বের করে ফেলবে। তার চেয়ে ভালো হবে আমি তোমাকে ঢাকা পাঠিয়ে দেই। ওইখানে আমার বড় ভাই আছে, তার সাথে থেকে কাজ করতে পারবে।
ঠিক আছে ভাবি, আপনি এইটা করেন। রানার স্ত্রী চলে গেল। এদিকে মেঘ ভাবতেছে এই কাজটা কে করতে পারে। এমপির ছেলে তো গতকালই মেঘের সাথে ছিল, তাকে কি করে মারতে পারে সে? কিছুক্ষণ পর রানার স্ত্রী এসে বলল, মেঘ, রাতে একটা ট্রেন আছে, ওইটা দিয়ে চলে যেতে পারবে তুমি। ওই ট্রেনে আব্বুও থাকবে। তুমি চাইলে আব্বুর সাথে আব্বুর বাসায় চলে যেতে পারবে। পরে না হয় আমি ভাইয়ার নাম্বার দিব নে, তুমি ভাইয়ার কাছে চলে যেও। ঠিক আছে ভাবি, যেটা ভালো মনে হয় ওটাই করেন। আমি আর ওই মিথ্যা অপবাদ নিয়ে এখানে থাকতে পারবো না। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতের খাবার খেয়ে নিল তিনজন। মেঘ ভাবতেছে আর একবার তার বাবাকে দেখে যাবে নাকি, না দেখেই চলে যাবেন। মেঘ, কি ভাবতেছো? ওইসব ভেবে কি হবে বলো? তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, এরপর তুমি ওদের সাথে লড়াইতে পারবে। তোমার আব্বু পুলিশ, তাই ওনাকে কিছুই করতে পারবে না। ভাই, আব্বু আম্মুকে দেখে রাখেন। আজকে রাতে তো আমি চলে যাব ঢাকা। তুমি চিন্তা করো না, তোমার আব্বু আম্মু মানে আমার আব্বু আম্মু। আর এই নাও, এইখানে 50,000 টাকা আছে, তোমার আব্বু আমাকে দিয়েছিল অনেক দিন আগে। এরপর আমি টাকাটা দিতে চাইছিলাম, নাই, এটা তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ঠিক আছে ভাই। রাতের ট্রেনের জন্য অপেক্ষা করতেছে মেঘ। কিছুক্ষণ পর ট্রেন আসলো। রানা তার শ্বশুরের সাথে দেখা করে মেঘকে পরিচয় করিয়ে দিয়ে 5 মিনিট পর ট্রেন ছেড়ে দিল। দেখতে দেখতে রাত প্রায় 12টা বেজে গেল। ঢাকা যাইতে যাইতে, আঙ্কেল, এখানে কি আপনি থাকবেন নাকি চলে যাবেন আপনার বাসায়? আমি চলে যাব বাসায়। তোমাকে সকালে আমার ছেলে এসে নিয়ে যাবে, পরে ওর সাথে কথা বলে একটা চাকরি খুঁজে দিবেনি। ঠিক আছে আঙ্কেল। আসাদ সাহেবের সাথে মেঘ চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই আসাদ সাহেবের স্ত্রী এসে দরজা খুলে দিল। উনি কে? ও হচ্ছে তোমার মেয়ের বাড়ি থেকে এসেছে, এখানে আজকে রাতটা থাকবে। কালকে সকালে ইরমান এসে তাকে নিয়ে যাবে। ও আচ্ছা, ভিতরে এসো বাবা। আফিফার আব্বু, ওকে আফিফার রুমটা দেখিয়ে দাও। ওই রুমে তো কেউ থাকে না, আজকে রাতটা না হয় ও থাকবে। মেঘ, চলো আমার সাথে, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। জি আঙ্কেল, চলেন। মেঘকে নিয়ে চলে আসলো আফিফার রুমে। মেঘ এই রুমে থাকবে আজকে। যাও, ফ্রেশ হয়ে আসো নিচে, খাবার রেডি করতেছে তোমার। ঠিক আছে আঙ্কেল, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আসাদ সাহেব চলে গেল। মেঘ ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়ার দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। দেখতে দেখতে সকাল হয়ে গেল। অচেনা এক ছেলের কণ্ঠে ঘুমটা ভেঙে গেল মেঘের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি নিচে যান, আমি আসছি ফ্রেশ হয়ে। রাহুল চলে গেল। এইদিকে মেঘকে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আসাদের স্ত্রী আর রাহুল বসে আছেন। ওদের কাছে যেতেই রাহুল বলে উঠল, বসো এখানে। আম্মু, মেয়েকে খাবার দাও। দিতেছি। আর মেঘ, তুমি ওর সাথে পরিচয় হয়ে নাও। ও আমার ছেলে, আজকে তোমাকে নিয়ে যাবে। আর রাহুল মেঘকে ভালো একটা চাকরি খুঁজে দেবে, ঠিক আছে? আম্মু, তুমি কোনো চিন্তা করো না। আমি যেই কাজ করি মেয়েকে ওই কাজেই করতে দেবো। এইখানে খুব ভালো টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা ভাই, তুমি কি কাজ করো আর মাসে স্যালারি কত পড়বে? মেঘ, স্যালারি তো তোমার কাজের অনুযায়ী দেবে। তুমি যদি কাজটা ভালো পারো তাহলে মনে করো মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। ও আচ্ছা। এইসব কথা বলতে বলতে তিনজন খাবার খেয়ে নিল। দুপুরের আগে মেঘকে নিয়ে চলে গেল তার সেইখানে। ভাই, চারদিকে তো জঙ্গল, এইখানে কি এমন কাজ করেন আপনি? আমার সাথে চলো, তোমার মতো আরও অনেক ছেলে পেলে কাজ করে আমাদের সাথে। আরে এইটা ঢাকা শহর, এইখানে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তোমার পাশে কেউ থাকবে না যদি তোমার কাছে টাকা না থাকে। তা তো ভাই আমি জানি, বাড়ি থেকে মিথ্যা অপবাদে বের করে দিচ্ছে। কোনো মতে রানা ভাই আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। রাহুলের পিছন পিছন মেঘও যেতে লাগলো, কারণ এখন যদি সে চলে যেতে চায় এইখান থেকে যেতে পারে না। জঙ্গলের পুরো মাঝখানে সে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহুল। তোমার সাথে এই ছেলেটাকে আগে তো কখনোই দেখি নাই। ভাই, ও আমার পরিচিতি। ওর বাবা একজন ওসি। কে বা কারা তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বাবার কাছে একটা ভিডিও পাঠিয়েছে। এরপর ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
এখন আমি চাচ্ছিলাম কি আমাদের সাথে কাজ করতে। ও তো আগে কখনোই এই কাজ করে নাই, ও কাজ করবে কি করে বলো তুমি? আমি ওকে ট্রেনিং দিয়ে দেব নে। ঠিক আছে, তোমার ওপর আমার ভরসা আছে। যাও, আজকে থেকে কয়েকদিন ওকে ট্রেনিং দিয়ে নাও। কয়েকদিন পর অনেক বড় একটা মিশন আছে, সবাইকে যেতে হবে। ঠিক আছে ভাই, এখন তাহলে যাই। মেঘ, চলো আমার সাথে। মেঘ ও রাহুলের পিছু পিছু যেতে লাগলো। বড় একটা ঘরে ঢুকে দেখে যে অনেক লোক বসে আছে, কাজ করতেছে, আর কয়েকজন লোক পিস্তল নিয়ে নিশানা টার্গেট করছে। এই সুদীপ, এইদিকে আয়। ওর নাম হচ্ছে মেঘ। আজ থেকেই কয়েকদিন তোর হাতে থাকবে। ও মেঘ তোমাকে ট্রেনিং দেবে। এই ছেলে, ইনশাল্লাহ তুমিও পারবে। ঠিক আছে ভাই, আমি কি এখানে থাকবো নাকি আমাদের জন্য রুম আছে? সবার জন্য রুম আছে, তুমি ট্রেনিং দাও। তোমার রুম আমি একটু পরে এসে দেখিয়ে দেব, কেমন? ঠিক আছে। রাহুল চলে গেল তার কাজে। এইদিকে মেঘকে পিস্তল চালানো শেখাচ্ছে সুদীপ। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। এই 5 দিনে মেঘ পিস্তল চালানো শিখে গেছে। রাতে সবাই বসে খাবার খাচ্ছে, এমন সময় তাদের লিডার এসে বলতে লাগলো, সবাই খাওয়া দাওয়া করে বাহিরে আসো, সবার সাথে কথা আছে। আর মেয়ে, তুমিও আসবে, তোমার সাথে একটু জরুরি কথা আছে। ঠিক আছে ভাই। সবাই খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলো। এসে দেখে তাদের লিডার আর রাহুল বসে আছে। কালকে একটা মিশন আছে, যে সব থেকে বেশি লোককে মারতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। আর মেয়ে, তুমি কি আমাদের সাথে যাবে নাকি এইখানে থাকবে? আমি তো এখন পিস্তল চালাতে পারি আর স্নাইপারও চালাতে পারি, আমি যাব আপনাদের সাথে। ঠিক আছে, আজ সকাল সকাল ক্যাম্প করতে হবে। ওইখানে গিয়ে সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিও, যাতে দেরি না হয়। ঠিক আছে ভাই, আর কালকের মিশনটা কোথায় হবে যদি আমাদের সবাইকে বলে দিতেন তাহলে ভালো হতো। দেখো মেয়ে, ভালো করে জানি এইখানে একটা না একটা লোক, অন্য গ্যাংয়ের লোক আছে। সে আমাদের গ্যাংয়ের সকল খবর পাচার করে। তার উদ্দেশ্যে করে বলতেছি, যে যদি একবার সামনে পায় এইখানেই পুঁতে রেখে দেব, মনে যেন থাকে। যাও, এখন সবাই ঘুমাতে যাও। সবাই চলে গেল ঘুমাইতে। সকালে সবার আগে মেঘ উঠে ফ্রেশ হয়ে তারা সকালে কিছু রেডি করে নিল। মেঘকে এখন যেই দেখবে সেই ভাববে, কারণ তাকে দেখতে এমন মনে হয় যে জঙ্গলে শের আর বাকিরা ইঁদুর। আরে মেয়ে, তুমি এত সকালে উঠে জিম করতেছ যে? তোমাকে যে দেখবে সেই তো ভয় পাবে। আর জিম করার কি দরকার? রাহুল ভাই, আপনি কি যে বলেন। যাই হোক, কখন যাবেন ওইখানে? যাব আরও পরে। আর এই নাও, এইটা তোমার কাছে রেখে দাও। এটা একটা স্প্রে মেশিন। এইটা ছাড়লে যে সামনে থাকবে সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু এইটা আমাকে দিতেছেন যে, বাকিদের তো দেন নাই, আমি একা নিয়ে কি করব? তুমি নতুন, তুমি আগে কখনোই এইসব কাজ করনি, তাই তোমাকে এটা দিলাম। এটা রেখে দাও, তুমি তোমার কাজে লাগাবে। ঠিক আছে, তা না হয় রেখে দিলাম, কিন্তু আমাদের লিডারকে তো দেখলাম না, এখনও সে কি আসে নাই? না, সে মেন রোড থেকে আমাদের সাথে উঠে যাবে। এখন আর জিম করতে হবে না, খাবার খেয়ে রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। আর একটা কথা ছিল, আমার একটা চাকু লাগবে। আসো আমার সাথে, তোমাকে দিয়ে আজ থেকেই কাজ শুরু করাবো। মেঘকে চাকু দিয়ে দিল রাহুল। সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে আসলো মেইন রোডে। কিছুক্ষণ পর তাদের লিডার আসলো, সাথে ওইখানে পুলিশও আছে। রাহুল ভাই, পুলিশ আমাদের সাথে যাচ্ছে যে, ওরা কি থাকবে নাকি আমাদের সাথে? সরকার থেকে অনুমতি আছে আমাদের। ওদের একজনকে যেতে হবে, না হলে আমাদের সমস্যা হবে। ও আচ্ছা, আমরা চলে আসলাম মিশনের সেই জায়গায়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। ভাই, এখন আমরা কি করব বলে দেন। মেঘ, তুমি এই 5 জনকে নিয়ে ওই দিকে চলে যাও। আর রাহুল, তুই ওদের নিয়ে চলে যা। বাকিরা আমার সাথে সাথে আসো। ঠিক আছে ভাই। আমরা চলে আসলাম পিছনের দিকে। এসে দেখি ওইদিকে গাড়ি থেকে মেয়েগুলোকে একটা গুহার ভিতর নিয়ে যাচ্ছে। স্নাইপারটা বের করে সাইলেন্সার লাগিয়ে গুলি করতে লাগলাম। কোমর থেকে ছুরিটা বের করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শোনো, তোমরা এই দিকে থাকো, আর একজন গিয়ে ভাইদের খবর দাও। ঠিক আছে মেঘ, আমি যাচ্ছি। আর তোরা এই দিকটা খেয়াল রাখিস।
লোকটা চলে যেতেই আমি বলতে লাগলাম, তোমরা 4 জন বাইরে থাকো, আমি ভেতরে যাচ্ছি, ভাই আসলে এরপর ভেতরে ঢুকবে। এই বলে ভিতরে চলে আসলাম। এসে দেখি অনেক লোক কাজ করছে ওইখানে। মেয়েগুলোকে বক্সের ভেতর ভরতে লাগলো। চেয়ারে বসে আছে তাদের বস। স্নাইপার বের করে গুলি করতে লাগলাম। 15 জনকে মাটিতে শুয়ে দিতেই সবাই আমাকে দেখে আমার উপর গুলি করতে লাগলো। বুলেট প্রুফ জ্যাকেট থাকায় আমার শরীরে কোনো গুলি লাগছে না দেখে ছোট পিস্তলটা বের করে সামনে যাচ্ছে আর গুলি করছে। কিছুক্ষণের মধ্যেই মাটিতে সব লাশ পড়ে আছে। বাকি রয়েছে তাদের লিডার। একটু পর রাহুল আমাদের বস দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, মেঘ, তুমি একাই সবাইকে মেরে ফেলেছো? ভাই, এইগুলো কেন? আরও 100 জন থাকলেও আমি একাই মেরে ফেলতাম। বাহ মেঘ বাহ, আমি আশা করি নাই তোমার কাছে যে এটা তুমি একাই সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, যাই হোক রাহুল, তুই এই কুত্তার বাচ্চাটাকে নিয়ে যা, আর তোমরা বাকি মেয়েগুলোদেরকে নিয়ে যাও বাহিরে। ঠিক আছে বস, আপনি বাহিরে যান, আমরা মেয়েগুলোকে নিয়ে আসতেছি। আমরা চলে আসলাম বাহিরে। গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে পানি খেতে লাগলাম। পানি খাওয়া শেষ হইতেই ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কি ব্যাপার ভাই, এইভাবে তাকিয়ে দেখছেন আমাকে? তোমার হাতে ওই ট্যাটুটা দেখি। এই রে ভাই, দেখে ফেলছে নাকি ট্যাটুটা? কই ভাই, আমার হাতে তো কোনো ট্যাটু না, ট্যাটু নেই। এই দেখেন। ডান হাতে না, এখনই দেখলাম, এখন আবার কোথায় চলে গেল? হয়তোবা আপনি ভুল দেখছেন। চলেন, এখন সবার কাজ শেষ। চলো। আমরা চলে আসলাম ডেরায়। রাত প্রায় 12টার উপর বাজে। খাওয়া দাওয়া করেই সবাই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো রাহুলের ডাকে। কি হয়েছে রাহুল ভাই, এত সকাল সকাল ডাকছো যে? ভাই তোমাকে ডাকতেছে বলছে, এখন যাইতে তোমার সাথে কি জানি হয়তো কথা হবে। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি এসো। রাহুল ভাই চলে যেতেই ফ্রেশ হয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি আমাদের লিডার রাহুল কয়েকজন বসে আছে। ভাই, আমাকে ডাকছেন নাকি? মেঘ, ডেকেছি। আজ থেকে তুমি আমার বাসায় থাকবে, আমার মেয়ের বডিগার্ড তুমি এখন থেকে। কিন্তু ভাই, রাহুল তো ছিল, ওনাকে দিলেই তো পারতেন, আমাদেরকে দিয়েছেন শুধু শুধু। তোমাকে দিয়েছি তার কারণ হচ্ছে তুমি এখন সকল অস্ত্র চালাতে পারো, আর রাহুল যদি এখান থেকে চলে যায় তাহলে তো এই ডেরা অচল হয়ে যাবে। কোনো মিশনের খোঁজ পাবো না, দেশ থেকে মেয়ে পাচার হবে অনেক, তাই তো তোমাকে দিলাম। ঠিক আছে ভাই, চলেন, খাবার রান্না হয়েছে, খাবার খেয়ে নিই। ঠিক আছে, চলো। আমরা সবাই খাবার খেয়ে চলে আসলাম বাইরে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। ভাইয়ের সাথে চলে আসলাম তার বাসায়। মস্ত বড় বাংলো বাড়ি। আচ্ছা ভাই, এই বাড়িটা কি আপনার নাকি অন্য কারো? দেখে কি মনে হচ্ছে অন্য কারো? এই বাড়িটা আমার, এটা আমার দাদার বাড়ি ছিল, উনি এই বাড়িটা আমাকে লিখে দিয়ে গেছে। খুব সুন্দর জায়গা এটা। ভাই, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর জায়গা। আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে? আমার শুধু একটাই মেয়ে, এর জন্যই তো ভয় হয়, ওর যদি কোনো ক্ষতি করে ফেলে তাহলে তো আমি শেষ হয়ে যাব। তার জন্যই তোমাকে এনেছি আমার মেয়ের বডিগার্ড হিসেবে। আমি যতদিন বেঁচে আছি আপনার মেয়ের শরীরে একটা আঁচও লাগতে দিব না, এই কথা দিলাম। ধন্যবাদ মেঘ, চলো ভেতরে যাই, তোমার আন্টি অনেক কিছু রান্না করেছে, তুমি আসবে বলে। ও আচ্ছা, চলেন তাহলে আন্টির সাথে পরিচয় হয়ে নিই। ঠিক আছে, চলো তোমাকে পরিচিত করিয়ে দিই। আমরা চলে আসলাম বাড়ির ভেতরে। এসে দেখি একটা মহিলা বসে আছে, আর তার কোলে মাথা রেখে একটা মেয়ে টিভি দেখছে। মামুনি, কি করতেছো? আব্বু, তুমি চলে এসেছো? মামুনি, চলে এসেছি। সকালে খাবার খাইছো তো? আব্বু, খেয়েছি। চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি এখনই বলবো সব তোমাকে। আফরিন, তোমার আব্বু মাত্র এসেছে, এখন একটু রেস্ট নিক, পরে না হয় বইলো কি হয়েছে। ঠিক আছে আম্মু। আব্বু, এই ছেলেটাকে? ও, তোমাদের সাথে পরিচিত করিয়ে দিই, ওর নাম হচ্ছে মেঘ, আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। তা তুমি যেইখানে যাবে ওইখানে যাবে তোমার সাথে। তা না হয় বুঝলাম, কিন্তু আমি তো ওনাকে চিনিও না, যদি আমার ঘর থেকে সবকিছু চুরি করে নিয়ে যায়। আরে না মা, ও খুব ভালো ছেলে, এমন করবে না। যাও, ওকে একটা রুম দেখিয়ে দাও।
মেঘ, তুমি আফরিনের সাথে যাও, আফরিন তোমাকে রুম দেখিয়ে দেবে। ঠিক আছে ভাই। আমি আফরিনের পিছু পিছু চলে আসলাম উপরে। একটা রুম দেখিয়ে বলল, এইটা হচ্ছে আপনার রুম আর পাশেরটা আমার রুম। কখনো আমার রুমে ঢোকার সাহস করবেন না, এই বলে দিলাম। যখন ঢুকবেন তখন দরজা নক করে ঢুকবেন, আমি যদি বলি। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এখন তাহলে আপনি যান, আমি ফ্রেশ হয়ে নিই। যখন ঢুকবেন তখন দরজা নক করে ঢুকবেন, আমি যদি বলি। ঠিক আছে, গেলাম। আর আপনার রুমের দরজা কিন্তু খোলা রাখবেন সব সময়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন চোর, তাই আপনাকে দেখে দেখে রাখবো। আচ্ছা, দেখে রাখেন, এখন যান। আফরিন চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, এমন সময় ভাই আসলো আমার রুমে। মেঘ, তুমি আফরিনের কথায় কোনো কিছু মনে করো না। ও ছোট মানুষ, এমন একটু বলে ফেলে। আরে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এইসব কথা মাথায় রাখি না। ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও। সারাদিন তো কাজই করলে, এখন রেসিপি নাও। আর এই নাও, এটা আমার এটিএম কার্ড। যখন ইচ্ছা টাকা তুলে নিও, কেমন? এইসব লাগবে না ভাই, আমার কাছে টাকা আছে। আন্টিকে দেখলাম অসুস্থ মনে হচ্ছে, আন্টির কি হয়েছে? তোমার আন্টির 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর কয়েকদিন হয়তো বেঁচে থাকবে। এবি পজিটিভের কোনো কিডনি পাওয়া যায় না। আমি কালকে আন্টিকে নিয়ে হাসপাতালে যাব, আমার কিছু টাকা লাগবে। আন্টিকে সুস্থ করার দায়িত্ব সব আমি নিলাম। মেঘ, তুমি কি একা পারবে আমার পরিবারের দায়িত্ব পালন করতে? ইনশাল্লাহ পারবো। আপনি যান, আমি কথা বলছি কিডনির জন্য। আশা করি পেয়ে যাব আজকে রাতের ভেতরে। ঠিক আছে মেঘ, তুমি দেখো, আমি তাহলে গেলাম এখন। ঠিক আছে ভাই। চলে যেতেই দরজাটা লাগিয়ে দিয়ে আমার ব্যাগ থেকে ফোনটা বের করলাম। ফোন চালু করতেই হাজার হাজার মেসেজ, হাজার হাজার কল আসতে লাগলো। কিছুক্ষণের ভেতর মনে হলো ভূমিকম্প হচ্ছে। টেবিলের নাম্বারে ফোন দিলাম। হ্যালো ডেভিড। ভাই, আপনি কোথায় আছেন? আপনাকে কত জায়গায় খুঁজেছি, আপনি শুধু জায়গার নামটা বলেন, আমি এক্ষুনি আসতেছি। তোদের আশা লাগবে না, আমি এখানেই ভালো আছি। শোন, কালকে আমার এবি পজিটিভের 2টো কিডনি লাগবে। আমি কিছু জানি না, তুই যে করে হোক ব্যবস্থা করবি। কিন্তু ভাই, আমাকে 2টা দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরেই সব কিছু বের করে দেব। এই 2 দিন না, তোকে কালকে দুপুর পর্যন্ত সময় দিলাম। এখন রাখলাম, কালকে দুপুরে ফোন দেব, মনে থাকে যেন। ঠিক আছে ভাই। ফোনটা কেটে দিলাম। হঠাৎ দরজার কারো নকের শব্দ পেয়ে ফোনটা লুকিয়ে ফেললাম। দরজা খুলে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? দেখতে আসলাম কিছু চুরি করছেন নাকি। কি আর চুরি করব? এই রুমে এমন কি আছে যে চুরি করব? কিছুই তো নেই। আচ্ছা, আপনি যান এখন, আমি ঘুমাবো, রাতে কথা হবে। এই বলে দরজাটা লাগিয়ে দিলাম। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম ভাঙলো রাতে ভাইয়ের ডাকে। মেঘ, ওঠো, রাত হয়ে এসেছে, আর কত ঘুমোবে? এই তো ভাই, উঠছি, আপনি যান। ফ্রেশ হয়ে নিচে আসো, কথা আছে তোমার সাথে। আপনি যান, আমি আসছি। এই বলে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি 3 জন বসে আছে। ভাই বলেন, কি বলবেন? কালকে সকালে কি তোমার আন্টিকে নিয়ে যাবে নাকি বিকালে নিয়ে যাবে? বিকালেই নিয়ে যাব, আর একটু কাজ আছে, কাজটা শেষ করে এরপর আন্টিকে নিয়ে যাব। আরফিনের আম্মু, আমার পেছনে কেন এত টাকা খরচ করতেছ বলো তো? আমি তো আর কয়েকদিনের অতিথি মাত্র। আন্টি চুপ করে থাকেন, আপনি আরও অনেক দিন বাঁচবেন। ভাই, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি চলে এসো, কিন্তু রাত করে বাইরে থেকো না। এই যাবো আর এই আসবো, এই বলে চলে আসলাম বাহিরে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ফোনের রিংটোনে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখি রাহুল ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই। মেঘ, তুমি কি বাসায় নাকি? বাসায়। কেন, কি হয়েছে? আপনার কথা শুনে চিন্তিত লাগছে। ভাইয়ের বিপদ আছে, আজকে কোনো রকমেই বাড়ি থেকে বের হতে দিও না। রাখি, এখন কাজ করতেছি। এই বলে ফোনটা রেখে দিলাম। নিচে এসে দেখি ভাই বসে আছে। ভাই, আপনি বাসা থেকে বের হয়েন না আজকে। কিন্তু মেয়ে, হঠাৎ তুমি এই কথা বলতেছো কেন? আর বাইরে গেলে কি হবে? বাইরে আপনার বিপদ আছে, তাই যেতে মানা করছি। আর আজকে আন্টিকে নিয়ে যাব হাসপাতালে, সব কিছু রেডি করেন গিয়ে। আচ্ছা, যাইতেছে,
তুমি আফরিনের সাথে বসে টিভি দেখো। ঠিক আছে, আপনি যান। ভাই চলে গেল। আমি আফরিনের পাশে বসতে আফরিন কি যেন ভেবে আমার থেকে দূরে সরে গেল। যাকগে সেসব কথা, বড়লোকের মেয়ে বড়লোকের মতন চলবে, তাতে আমার কি হবে? আমি তো এইখানে কর্মচারী, কাজ করে নিজের পেট চালাই। আচ্ছা, আপনাকে কোথায় যেন দেখেছি লাগছে। আমাকে আবার কোথায় দেখবেন? আমি তো আজকে আপনাদের বাড়িতে আসলাম। আমার তো মনে হচ্ছে দেখেছি আপনাকে। হ্যাঁ, এখন মনে পড়েছে, আপনাকে ওই দিন টিভিতে দেখেছি। আপনার নামে কি যেন বলছে সাংবাদিকরা। আমার আব্বুর সাথে ছিলাম তখন, আফরিনের সাথে কথা বলছি, এমন সময় ভাই আসলো। মেঘ, সব কিছু রেডি করে রেখেছি। এখন তুমি কি চলে যাবে একা, নাকি আমরাও আসবো তোমাদের সাথে? আমি একা সব কাজ করতে পারবো না, আপনারও আসতে হবে। কাল থেকে বাকিটা আমি একাই সব দেখে নিতে পারবো। ঠিক আছে, চলো তাহলে। চলেন। আন্টিকে নিয়ে চলে আসলাম হাসপাতালে, RS মেডিকেল হাসপাতাল। ভাই, আপনি ভাবিকে 4 তলায় নিয়ে যান, আমি আসছি রিসেপশন থেকে। ঠিক আছে, যাও তাহলে। ভাই চলে গেলে রিসেপশনে এসে ম্যানেজারকে বলতে লাগলাম, এখন যে লোকটা গেছে ওনার কাছ থেকে কোনো বিল রাখবেন না, আর কিডনি অপারেশন যে করেছে তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে। ঠিক আছে স্যার, আপনি যান, আমি এখন পাঠাচ্ছি ডক্টরকে আপনার কাছে। আমি চলে আসলাম 4 তলায়। কি ব্যাপার ভাই, আপনি ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে ঢুকুন। ভেতরে ঢুকতে দিতেছে না। আপনি আসেন দেখি, কে আপনাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না? কেবিনের ভেতর ঢুকে দেখি ডাক্তার একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে। আমাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি এখানে? বাহ বাহ মিস্টার আকাশ, আপনি এইসবও কাজ করছেন? বাহ, আপনাকে দেখে খুব ভালো লাগলো। আর এই মেয়ে, তোমাকে দেখে তো মনে হচ্ছে এই হাসপাতালের নার্স, তাহলে তুমি এইসব কাজ করছো কেন? স্যার, উনি আমাকে জোর করে আমার সাথে এমন করেছে। প্লিজ স্যার, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আপনারা দুজনেই নিচে যান, আমি আসছি একটু পরে, বাকিটা না হয় নিচেই হবে। স্যার আমি... কোনো কথা না, নিচে যান আর ম্যানেজারকে বলেন আমি ডেকেছি, এখনই ডাক্তারকে নিয়ে আসতে। ঠিক আছে স্যার, যাচ্ছি। ভাই ভেতরে আসেন ভাবিকে নিয়ে। মেঘ, তুমি ওদের সাথে কি কথা বললে এতক্ষণ? আর ওরা তোমাকে চিনে নাকি? ভাই, আমার ছোট চাচাতো বোনের অপারেশন এখান থেকে করাইছি তো, তাই সবাই চিনে আমাকে। ও আচ্ছা, আফরিনের আম্মু তুমি এইখানে? বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতেছি নিচ থেকে। ভাই কিছু আনতে হবে না, না সব কিছুর ব্যবস্থা এখানেই আছে। এই রুমে একজন লোক আছে, তাকে বললে সব এনে দিবে। আপনি বসেন, আমি একটু নিচ থেকে আসছি। ডাক্তার কখন আসবে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম নিচে, এসে দেখি ম্যানেজার, ডাক্তার আর ওই নার্সটা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ডাক্তার, আপনাকে কি বলেছিলাম? স্যার আমি বলছি ওনাকে এক্ষুনি উনি যাবে। আর যেতে হবে না ম্যানেজার সাহেব, কাজী অফিসে ফোন দিয়ে বলেন কাজীকে আসতে, আর আপনি আমার সাথে চলেন ডাক্তারের কেবিনে। চলেন স্যার, আমি আপনাকে দেখে দিই ডক্টরের রুমটা। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? আরে মেঘ, তুমি হঠাৎ হসপিটালে আসলে যে? আসতে হলো, কিছু কাজ ছিল। শোন, কালকে একটা পেশেন্টকে অপারেশন করতে হবে, কিডনি লাগবে 2টা। ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে কোনো কিডনি নেই এ পজিটিভের। জানি, তাই আনিয়েছি, একটু আগেই দিয়ে গেছে। এখন তুমি যখন ইচ্ছে তখন অপারেশন শুরু করতে পারো, রোগীকে কিন্তু বাঁচাতেই হবে। চলো তো আমাদের সাথে আগে রোগীর অবস্থা দেখে আসি, যদি সম্ভব হয় আজকে রাতে অপারেশন করিয়ে ফেলবো। ঠিক আছে, চলো দেখে আনি তোমাকে। এই বলে ডাক্তারকে নিয়ে চলে আসলাম 4 তলায় ভাইয়ের কাছে। ভিতরে রোগী আছে, আপনি গিয়ে দেখেন। ঠিক আছে, তুমি এখন দাঁড়াও, আমি এক্ষুনি চেক করে বলছি। আচ্ছা, আমি আর ভাই বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, মেঘ, আজকে রাতে অপারেশন করব, সব কিছু রেডি করেছি আমি, আর আপনার কোনো চিন্তা নেই, আপনার স্ত্রী সুস্থ থাকবে। ভাই আপনি ভেতরে যান, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখে আসছি কি কি লাগবে। আর ঠিক আছে, যাও। আর মেয়ে, টাকা নিয়ে চিন্তা করো না, টাকা যত লাগে লাগুক সব আমি দেব। আরে ভাই, এইখানে টাকার কোনো কথা নেই, ভাবি সুস্থ হলেই চলে। এই বলে চলে আসলাম নিচে। ডাক্তারের সাথে কথা বলে কি কি ওষুধ লাগবে সব কিছু এনে রাখলাম, যাতে পরে আর সমস্যা না হয়। দেখেন রাত হয়ে আসলো,
সবাই খাবার খেয়ে বাইরে বসে আছি। অপারেশন শুরু হয়েছে, 10 মিনিট হলো। প্রায় 2 ঘন্টা পর অপারেশন রুমে লাইট অফ হলো। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। মেঘ, রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে, কয়েকদিন এইখানে থাকুক, এরপর ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবে। আর রোগীর স্বামীকে? ডাক্তার, আমি রোগীর স্বামী। আপনি আমাদের সাথে আসেন, আপনার সাথে কথা আছে। আর রোগী এখন ঘুমাবে, সকাল 9টায় উঠবে, কোনো বিরক্ত করবে না এখন। কিচ্ছু হবে না ডাক্তার, আমি আছি তো। ভাই আপনি যান ডাক্তারের সাথে, এই দিকটা আমি দেখে নিব। আফরিন, তোমার কি ঘুম পেয়েছে নাকি? কিন্তু আমি এখন কোথায় ঘুমাবো, এই হাসপাতালের মধ্যে? আসো আমার সাথে, তোমাকে একটা রুম দেখিয়ে দিই, ওখানে গিয়ে ঘুমাও। ওই রুমে তোমার আম্মুকেও বেড রেস্টে রাখা হবে। ঠিক আছে, চলেন তাহলে। আফরিনকে কেবিনটা দেখিয়ে দিয়ে চলে আসলাম নিচে। কি ব্যাপার কাজী সাহেব, এখানে আপনি বসে আছেন, যান নাই কেন? বর তো কোনো মতেই রাজি হচ্ছে না বিয়ে করাবো। বর যদি রাজি না থাকে তাহলে আমি কিভাবে বিয়েটা পড়িয়ে ফেলবো বলেন? কি ব্যাপার ডাক্তার, চাকরি থেকে রিটায়ার নেবেন নাকি বিয়ে করবেন? আর যদি মনে করেন রিটায়ার নিয়ে অন্য জায়গায় কাজ করবেন, তা করতে পারবেন না, ওই ব্যবস্থাও করব। এখন আপনি ভাবেন, 2 মিনিট সময় দিলাম। ঠিক আছে স্যার, আমি বিয়ে করব, কিন্তু আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। ঠিক আছে, বের করব না, এখন বিয়েটা করে ফেলেন জলদি। বিয়েটা হয়ে গেলে দুজনেই চলে গেল বাসায়। রিসেপশনে ম্যানেজারের সাথে কথা বলতে লাগলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল, যাক ভালোই হলো। আমি চলে আসলাম, উপরে এসে দেখি ভাই বসে আছে। ভাই আপনি একটু ঘুমিয়ে নেন, ভাবির উঠতে দেরি হবে। না মেঘ, একদিন না ঘুমালে কিছুই হবে না। আরে আপনি ঘুমান গিয়ে, পাশের রুমে আফরিন আছে, আমি এখন আছি এখানেই। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাই। ভাই চলে গেল। পকেট থেকে ফোনটা বের করে ডেভিডকে ফোন দিলাম। হ্যালো ডেভিড। ভাই বলেন, কি করতে হবে এখন? হাসপাতালের নিচে দেখলাম ভারতের মাফিয়ার কিছু লোক দাঁড়িয়ে আছে, ওদের ধরে নিয়ে যা। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আসতেছি। আর আপনি সাবধানে থাকেন, যে কোনো কারণে আপনার ওপর হামলা হতে পারে। আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তোকে যা বলছি তাই কর, রাখি এখন। এই বলে ফোনটা কেটে ফেললাম। ফোন কাটতেই দেখি রাফিন আমার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি কখন উঠলে ঘুম থেকে? এই তো কিছুক্ষণ আগে উঠলাম। আপনার হাতে এত দামি ফোন কোথা থেকে আসলো? আর কার সাথে কি বলছিলেন এতক্ষণ? ওই বন্ধুর সাথে কথা বলছিলাম, সে নাকি নিচে আছে, বলেছি যে চলে যাইতে, অন্যদিন আমি গিয়ে দেখা করে আসবো তার সাথে। এইটা বলেছেন নাকি অন্য কিছু বলেছেন? এইটাই বলেছি, আপনি এইখানে থাকেন, আমি নিচ থেকে আসছি একটু। ঠিক আছে, যান। আমি চলে আসলাম, নিচে এসে দেখি ডেভিড দাঁড়িয়ে আছে। কিরে, ওদের পাশ নাই? ভাই পেয়েছি, আপনি ভিতরে যান। আর আপনার ওপর হামলা হতে পারে, এইখানে ভারতের মাফিয়ার লোক অনেক আছে, কয়েকজনকে ধরতে পারি নাই। সমস্যা নেই, ওরা যখন ঢাকায় আছে ওদের সন্ধান পেয়ে যাব। তোরা নিয়ে যা এটাকে, ওর পেট থেকে সকল কথা বের কর, ওর বস কোথায় থাকে। ঠিক আছে ভাই, আমরা যাচ্ছি। ডেভিড চলে গেল, আমিও চলে আসলাম ভাইয়ের কেবিনে। এসে দেখি ভাই ঘুম থেকে উঠে গেছে। ভাই, ভাবির ঘুম ভেঙে গেছে? দেখা করে এসেছি। তুমি ডাক্তারের সাথে কথা বলে দেখো তো, আজকে তোমার ভাবিকে নিয়ে যেতে পারবো নাকি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর এই নেন কিছু ফল আছে, এইগুলো খেয়ে নেন। আর ব্যাগে বিরিয়ানি আছে, খেয়ে নিন দুজনে। ঠিক আছে। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? মেঘ আসো, কিছু বলবে নাকি? বলার জন্যই এসেছি, ভাবিকে বাসায় নিয়ে যেতে এসেছিলাম। আপনি কি বলেন? মেঘ, এটা হয় না, কারণ কালকে রাতেই অপারেশন হয়েছে। আজকে তাকে বাসায় নিয়ে যাওয়া যাবে না, কম করে হলেও 3 দিন হসপিটালে থাকতে হবে। আচ্ছা ডাক্তার, আর আপনি কি একবার দেখে আসবেন? আর কিছু লাগবে নাকি? ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, আমার ডিউটি শেষ। এখন রজন আসবে, সে কিডনির ডাক্তার, কোনো সমস্যা হলে তাকে বলবে। ঠিক আছে, বলবো না। এখন তাহলে যান আপনি। ডাক্তার চলে গেল, আমিও চলে আসলাম বাহিরে। হাসপাতালটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম। দেখা শেষ হতেই চলে আসলাম ভাইয়ের কেবিনে। ভাই, ভাবিকে এখন দিবে না যাইতে, কিডনি অপারেশন হয়েছে, 3 দিন থাকতে হবে কম করেও। ও, তুমি এক কাজ করো, আফরিনকে নিয়ে বাড়িতে চলে যাও, এইখানে থাকতে ও সমস্যা হচ্ছে। আর বিকালবেলা একটু ডেরায় গিয়ে দেখে আসো, রাহুলকে একটা কাজ দিয়েছিলাম, ওটা কতটুকু হয়েছে আমাকে এসে জানায়ও।
ঠিক আছে ভাই, এই বলে চলে আসলাম আফরিনের কেবিনে। আফরিন চলেন, আপনাকে বাসায় নিয়ে যাই। আপনার আব্বু বলছে আপনাকে নিয়ে যাইতে। চলেন। আফরিনকে নিয়ে চলে আসলাম বাসায়। দুজনই ফ্রেশ হয়ে নিলাম। আফরিন রুমে যেতে দেখি কাপড় চেঞ্জ করছে। সরি ভুলে ঢুকে ফেলেছি, এই বলে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর আফরিন এসে বলল, আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই? হুট করে কারো রুমে নক না করে ঢুকে পড়েন। সরি বলছি তো। সব কিছু সরিতে হয় না, বুঝেছেন? তা কিসের জন্য আমার রুমে ঢুকতে চাইছিলেন বলেন তো শুনি। কিছু খাবেন নাকি? আমি এখন বাইরে যাব, আস্তে আস্তে রাত হবে, তাই একটু বলছিলাম আর কি। না, কিছু খাবো না। আমাকে আমার বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে যান, রাতে ফেরার সময় আমাকে নিয়ে আসবেন। ঠিক আছে চলেন। আফরিনকে নিয়ে তার বান্ধবীর বাসায় চলে আসলাম। নামেন, আপনার বান্ধবীর বাসায় চলে আসছি। আর মনে যেন থাকে রাতে এসে নিয়ে যাবেন আমাকে। আচ্ছা, এই বলে গাড়িটা নিয়ে চলে আসলাম ডেরায়। এসে দেখি রাহুল কি যেন নিয়ে ওদের সাথে কথা কাটাকাটি করছে। কিরে, কি হয়েছে? আর বলিস না, এতদিন আমাদের খেয়ে আমাদের সব কিছু নিয়ে সে অন্যখানে কথা পাচার করত। আজকে ধরতে পারছি, এখন সে মিথ্যা কথা বলতেছে। ও আচ্ছা, তোরা বাইরে থাক, আমি ওদের সাথে কথা বলে দেখি কি বলে। যেইখানে আমি কথা বলে তার মুখ থেকে সত্যি কথা বের করতে পারলাম না, তুই কি করে পারবি বলতো? দেখতে চাস কিভাবে ওর পেট থেকে কথা বের করি? চল আমার সাথে, দেখবি কি করে কথা বের হয়। চল দেখি। আমি চলে আসলাম রুমে। এসে দেখি ছেলেটা বসে আছে। কিরে, এইভাবে আর কতদিন বসে থাকবি বল তো? সত্যি কথাটা বলে দিলেই তো হয়। কি সত্যি কথা বলবো তোকে? আমি কিছু জানি না, আর কিছু বলতেও পারবো না। ঠিক আছে, বলিস না। এই বলে প্যাকেট থেকে কাটারটা বের করে তার পায়ে 2টা আঙ্গুল কেটে মরিচের গুঁড়ো লাগিয়ে দিলাম। ছেলেটা চেঁচামেচি করছে। কিরে, এখনো বলবি না নাকি? বলছি। আমাদের লিডার হচ্ছে ভারতের মাফিয়া কিং। সে আসবে 3 দিন পরে আপনাদের লিডার RS মাফিয়া কিংকে মারতে। ও আচ্ছা, এই বুঝি তোদের বসের কথা? রাহুল ভাই, এখনই আপনি কি করবেন করেন, বাকি কথা তো আমি ওর মুখ থেকে বের করে দিয়েছি। ঠিক আছে, তুই তোর রুমে যা, আমি আসতেছি ওকে সাইজ করে। আমি চলে আসলাম, আমার রুমে বসে আছি। এমন সময় ডেভিডের ফোন। কিরে, এই সময় ফোন দিলি যে? ভাই, ভারতের মাফিয়া কিং আপনাকে মারতে আসছে 3 দিন পর। আমাকে মারবে? ভারতের মাফিয়া কিং? দেখে নিব নে, আসুক সে। ভাই সাবধানে থাকেন, আপনার পিছনে সব সময় আমাদের লোকজন আছে। আচ্ছা রাখি, এখন কাজ করছি। ঠিক আছে ভাই। ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর রাহুল ভাই আসলো। কিরে, ছেলেটাকে কি করলি? কি আর করবো মেরে, মাটিতে পুঁতে ফেলেছি। তা ভাবির খবর কি? ভাবিকে তো হাসপাতালে ভর্তি করেছিস। কালকে বাসায় নিয়ে আসবো, আর তুই হাসপাতালে থাকবি। এখন থেকে এই দিকের কাজ আমিই করব। তা না হয় থাকতাম, কিন্তু ভাইয়ের মেয়েকে দেখে রাখবে কি? এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব দিকটা সামলে নেব। আচ্ছা, এখন আমি যাই রে, কালকে আসবো। আর কালকে সকালে তুই হাসপাতালে চলে যাস। ঠিক আছে, যাবো নে। চল তোকে দিয়ে আসি। না, দিয়ে আসতে হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, একাই চলে যেতে পারবো। আচ্ছা যা তাহলে। আমি চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি কয়েকজন লোক বসে আছে, আর কি নিয়ে যেন কথা বলছে। চাচা, 1 কাপ চা দেন তো। এ নাও তোমার চা। আরে তোমাকে এর আগে তো কখনো দেখি নাই এই এলাকায়। চাচা, আমি এখানে নতুন এসেছি, কাজ করি তো, তাই এইদিকে আসা হয় না। ও আচ্ছা। চা খাচ্ছি আর ওনাদের কথা শুনছি। আচ্ছা চাচা, আপনি যা বললেন MK মাফিয়া কিং ভালো মানুষ, আপনি কি দেখে ওনাকে বললেন যে উনি ভালো মানুষ? লোকটা অনেক ভালো, রশিতা মেয়েকে বিয়ে করেছে, আর এই দেশ থেকে মেয়ে পাচারকারী লোকদের মেরে ফেলতেছে এখনো। আমরা চাই উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হোক। আমি শুনেছি এই সব কথা। যাই হোক চাচা, এই নেন আপনার টাকা, গেলাম এখন। আবার আইসিও বাবা। আমি চলে আসলাম আফরিনের বান্ধবীর বাসায়। কলিং বেল দিতেই একটা ছেলে এসে দরজা খুলে দিল। তাকিয়ে দেখি এটা আমার গ্যাংয়ের ছেলে। ভাই, আপনি আমার বাসায়? আরে ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে মেরেছি নাকি যে ভয় পাবে? না ভাই, হঠাৎ আমাদের বাসায় এসেছেন তাই বললাম আর কি। এই বাড়িতে আমার এক বান্ধবী আছে, তাকে নিতে এসেছি। যাই হোক, তুমি আফরিনকে ডেকে দাও, আমি ওকে নিয়ে চলে যাব।
ভাই আজকে যখন এসেছেন এক কাপ চা বা কফি খেয়ে দিতেই হবে, না খেয়ে তো আর যেতে দেব না আপনাকে। আচ্ছা চলো, আর আমাকে ভাই বলে ডেকো না, বাসায় সবাই সন্দেহ করবে। ভাই আপনি আগে ভিতরে আসেন, এরপর বসে বসে না হয় কথা বলেন। এইভাবে বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলতেছেন। আচ্ছা চলো। আমি চলে আসলাম ড্রয়িং রুমে। এসে দেখি একটা মেয়ে আর আফরিন বসে আছে। আমাকে দেখে আফরিন বলল, কি ব্যাপার, তুমি ভিতরে আসলে কেন? আমাকে ফোন দিলেই তো হতো। আরে আফরিন, উনি আমার বন্ধু, ট্রেনে দেখা হয়েছিল, তখন থেকে আমার বন্ধু হয়ে গেছে। ও আচ্ছা, চলেন তাহলে যাই এখন। চলেন। আফরিন একটু বসো, আম্মু সাবান আসছে, চা খেয়ে যাও। কিন্তু কেন কিন্তু না, বসো তো। চা খেয়ে চলে আসলাম ভাইয়ের বাসায়। আফরিন, তুমি কি একা বসে থাকতে পারবে নাকি ভয় পাবে? আমি একা একটা বাড়িতে একলা মেয়ে থাকবো কি করে, যদি কিছু হয়ে যায় আমার? তাহলে চলেন হাসপাতালে চলে যাই। চলেন। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম হসপিটালে। এসে দেখি ভাই আর ভাবি কথা বলছে। ভাবি এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যা করছো আমার জন্য কখনোই ভুলবো না। আফরিন, বাসা থেকে চলে এসেছো কেন? একা কি করবো আম্মু, উনি তো বলেছে এখানে চলে আসবে, তাই তো আমিও বলেছি যে আমাকে নিয়ে চলে আসতে। আসলে ভাবি, ভাইয়ের বিপদ আছে, তাই আমি ভাইকে একা ছাড়তে চাইছি না। ভালো করেছো। আচ্ছা আফরিন, তুই গিয়ে ঘুমিয়ে থাক, অনেক রাত হয়েছে। মেঘ, তুমিও ঘুমিয়ে থাকো, অনেক রাত তো হয়েছে, কালকেও তুমি ঘুমাও নাই। আমি না ঘুমিয়ে থাকতে পারি ভাই, আর আপনার সাথে কিছু কথা ছিল। ভাবি, আপনি এখন ঘুমান, রাত তো হয়েছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি ঘুমালাম তাহলে। ভাবি ঘুমিয়ে পড়ল। ভাই, 3 দিন পর ভারতের মাফিয়া কিং আসবে আপনাকে আর আরএস মাফিয়া কিংকে মারার জন্য। আমাকে না হয় মারতে পারবে, কিন্তু আমি তো কখনো আরএস মাফিয়া কিংকে দেখি নাই, কি করে চিনব তাকে? সে যে আরএস মাফিয়া কিং। সে আপনার সামনে আসবে 3 দিন পর, আপনি তাকে খুঁজতে হবে না। যাই হোক, রাত তো 2টো বেজে গেছে, এখন না হয় আপনি ঘুমান। ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আমি চাই না আমার জন্য তোমার শরীরটা খারাপ হোক। আমার শরীর নিয়ে চিন্তা করতে হবে না, আমার শরীর সবসময় ফিট থাকে। আর এই নিন, এইটা রাখেন। ভাইয়ের হাতে একটা নাম্বার ধরিয়ে দিয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি গার্ডস দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এইখানে কেন? আমি এসেছি এইখানে আপনাদের দেখার জন্য। আপনি চলেন আমার সাথে, আপনাকে একটা রুম দেখিয়ে দেই, ওইখানে ঘুমান গিয়ে। আরে জায়গা দেখতে হবে না, আপনি শুধু এইখানে বলেন, আমি নিজেই চলে যেতে পারবো। সামনে গিয়ে ডানে একটা রুম আছে, ওই রুমে ঘুমিয়ে থাকেন, সকালে আপনাকে ডেকে দেব। ঠিক আছে, ডেকে দিন। এই বলে চলে আসলাম রুমে। এসে দেখি একটা ছেলে ঘুমিয়ে আছে। আমিও ছেলেটার পাশে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ভাইয়ের ডাকে ঘুম ভাঙল। মেঘ ওঠো, সকাল হয়েছে, আর কত ঘুমাবে? এই তো ভাই উঠতেছি। এই বলে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খেয়ে নিলাম, আর কিছু খাবার নিয়ে চলে আসলাম উপরে। ভাই, এই নেন আপনাদের খাবার। আর আজকে ভাবিকে রিলিজ দিয়ে দেবে, আর কোনো চিন্তা নেই। রিলিজ দিলেই ভালো হবে, এইখানে থাকতে হবে না। বাড়িতে কত কাজের লোক আছে, ওরা দেখতে পারবে আমি কাজে চলে গেলে। ভাই, বিকেলে ভাবিকে নিয়ে চলে আসলাম বাসায়। দরজা খুলে ভাবিকে ভেতরে নিয়ে আসলাম। ভাই, আপনি উপরে যান, আমি একটু ডেরা থেকে আসছি। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম বাহিরে, দরজা লক করে সোজা চলে আসলাম ডেরায়। এসে দেখি রাহুল দাঁড়িয়ে আছে। কি রে, কি ভাবছিস? কি আর ভাববো ভাই, ভাবতেছি কি করব, কালকে কিভাবে তাদের ওপর মোকাবেলা করব। আরে আমি থাকতে তোর চিন্তা নেই, অন্যদিকে তো আরএস মাফিয়া কিং আছেই। ওরা তো মনে হয় খবর পেয়ে গেছে। আমাকে ফোন দিয়েছিল। যাই হোক, এখন তুমি একটু থাকো, আমি বাসা থেকে আসতেছি, একটু কাজ আছে। আচ্ছা যান। রাহুল ভাই চলে গেল। আমিও চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি একটা লোক কি যেন খুঁজছে। কি ব্যাপার, কি খুঁজছেন এখানে? কিছু না ভাই, এমনি বিছানাটা গোছাচ্ছিলাম। ও আচ্ছা, যাও এখন।
ঠিক আছে ভাই, যাচ্ছি। লোকটা চলে গেল। আমি দেখতে লাগলাম কি রেখেছে ঘরে, কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ একটা লাইটের উপর নজর গেল, লাইটটা নিয়ে দেখতে লাগলাম, কিন্তু কিছুই নেই। খোঁজাখুঁজি শেষ করে বাইরে চলে আসলাম। এসে দেখি সবাই পিস্তলে বুলেট ভরছে। আজকে কি কোনো মিশন আছে নাকি রাহুল ভাই? না, আজকে নেই। কালকের জন্য সব কিছু প্রস্তুত করে রাখতেছি। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই খাবার খেয়ে নিই। আমি এখন খাবো না, আপনারা খান। রাহুল ভাই আমি যাই এখন, ভাইকে বাসায় দিয়ে আসি। আচ্ছা, যা। আমি চলে আসলাম হাসপাতালে। এসে দেখি ভাই ডাক্তারের সাথে কথা বলছে। কি হয়েছে ভাই? মেঘ, উনি বলতেছে আরও 7 দিন থাকতে হবে, কিন্তু তোমার ভাবি তো এখন সুস্থ আছে, তাই বাসায় নিয়ে যেতে চাইছি। আপনি ভাবির কাছে যান, আমি রিলিজ নিয়ে আসছি। ঠিক আছে। ভাই চলে যেতে ডাক্তারের সাথে কথা বলে রিলিজ নিয়ে নিলাম। উপরে এসে ভাই ভাবি আর আফরিনকে নিয়ে চলে আসলাম বাসায়। আমার রুমে এসে বসে আছি, এমন সময় ডেভিডের ফোন। ভাই, বাড়ির জানালা সব কিছু বন্ধ করে রাখেন। আপনার চারিপাশে ভারতের মাফিয়ার লোকজন আছে। স্নাইপার দিয়ে কখন যে গুলি করে ফেলে। আরে তুই চিন্তা করিস না, আমাদের কিছুই করতে পারবে না। এই বলে ফোনটা কেটে দিলাম। টলিবক্স থেকে স্নাইপারটা বের করে জানালার পাশে এসে দাঁড়ালাম। হালকা একটু জানালা খুলে স্নাইপারটা সঠিক জায়গায় বসিয়ে দিয়ে জুম করে দেখতে লাগলাম আশেপাশে কোনো লোক আছে কিনা। পাশের বিল্ডিংয়ের উপর একটা লোক দাঁড়িয়ে আছে স্নাইপার নিয়ে। ওর মাথায় গুলি করতেই লোকটা ওখানেই শেষ। আশেপাশে আরও দেখতে লাগলাম অনেকজন লোক ওইখানে আছে। আস্তে আস্তে সবাইকে মেরে ফেললাম স্নাইপার দিয়ে। কিছুক্ষণ পর ভাই আসলো, আমার কাছে স্নাইপার দেখে বলল, কি ব্যাপার মেঘ, তুমি স্নাইপার দিয়ে কি করতেছো? ভাই আমাদের চারিপাশে ভারতের মাফিয়ার লোকেরা ঘেরাও করে রেখেছে, তাই আমি স্নাইপারটা বের করে সবাইকে মেরে ফেললাম। আমি জানলাম না, আর তুমি কি করে জানো যে আমাদের চারপাশে মাফিয়ার লোকেরা আছে? ভাই আমার একটা খবরই আছে, সে সব সময় আমাকে খবর দেয়, তাই আমি সহজেই সব কিছু জেনে যাই। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার রান্না করেছি, খাবার খাবে। কষ্ট করে খাবার রান্না করার দরকার কি? বাড়িতে খাবার আনলেই তো চলে। বাহিরের খাবার ভালো লাগে না, তাই ঘরেই বানিয়ে নিলাম খাবার। আর তোমার সাথে কথা আছে, নিচে চলো। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ভাই চলে যেতেই আমি ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আফরিন আমার রুমে। কী ব্যাপার, আপনি আমার রুমে হঠাৎ? আসতে পারি না নাকি? পারেন, আমি তো আর মানা করিনি যে না আসতে। আগে কখনো আসেন নাই তো, তাই বললাম আর কি। নিচে চলেন, আব্বু আম্মু ডাকছে আপনাকে। চলেন। আমরা দুজন নিচে চলে আসলাম। সবাই খাবার টেবিলে বসে আছি। ভাই সবাইকে খাবার বের করে দিল। খাবার দাবার যেই প্রায় শেষ পর্যায়ে, এমন সময় ভাইয়ের কথা শুনে গলায় ভাত আটকে গেল। এই নেন, পানি খান। মেঘ, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয় নাকি? ভাই কি বলছেন এইসব? আপনি এখনো ছোট, আর ওর সামনে আপনি এইসব কথা বলছেন? মেঘ, আমি জানি। আর শোনো, কালকের মিশন শেষ হলেই আমরা তোমাদের বাড়িতে যাব। তলওয়ার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করতেই হবে। ভাই মেঘ, কোনো কথা নয়, এইখানে আমি যা বলি তাই হবে। তুমি মানো আর নাই বা মানো, বিয়ে না করতে চাইলেও জোর করে বিয়ে করিয়ে দেব। আপনারা যেটা বললেন সেটাই হবে। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পর আপনি আসলেন। এই আপনি কি বললেন? আমি এখনো ছোট, তাই না? যখন 2 বাচ্চার মা বানিয়ে দেবেন তখন তো বলবেন আমি বড় হয়ে গেছি। আপনার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। এই মেয়ে বলছে কি? এই আপনার মাথা তার মনে হয় ছিঁড়ে গেছে, তাই এইসব বলছেন। আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর কোনো কথা নয়। আমাকে বিয়ে করতে হবে, তা না হলে আমি আপনার সব কিছু ফাঁস করে দেব। আপনি যে কি? আপনি একজন মাফিয়া লিডার, এটা আব্বুকে বলে দেব। তুমি জানলে কি করে আমি যে মাফিয়ার লিডার? আমি বলেছিলাম না আপনাকে কোথায় যেন দেখেছি লাগে। ওই দিন টিভিতে আপনাকে দেখেছি, ওইখানেই বলেছে আপনি একজন মাফিয়ার লিডার। সো আমাকে বিয়ে না করলে তো বুঝতেই পারছেন। আচ্ছা আপনাকে বিয়ে করবো এখন, আপনি যান দয়া করে, আমি একটু কাজ করি। যাব না। কি করবেন আপনি? কিচ্ছু না, তোমার ওই 2টা ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবো, তখন বুঝবে আমি কি জিনিস।
বললেই হলো না যে আমার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবেন, আমি আপনাকে মেরেই ফেলবো। আমাকে মেরে ফেলে আমার আত্মাকে বিয়ে করেন, ঠিক আছে? এখন যান আপনি। এই বলে আফরিনকে রুম থেকে বের করে দিলাম। কিছুক্ষণ কাজ করতে লাগলাম ল্যাপটপে। কাজ শেষ করে যেই দরজা খুলছি অমনি আফরিন এসে আমাকে জড়িয়ে ধরলো। এই ছাড়েন ছাড়েন, কি করছেন? কি করেছি মানে? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, তাতে আপনার কি? আমার কি মানে? আমাকেই জড়িয়ে ধরে বলছেন আমার কাছে? আগে আমার সমান হন, পরে জড়িয়ে ধরতে আসবেন। আমি পিচ্চি মেয়েকে বিয়ে করব না। কি বললি কুত্তা? এই বলে আফরিন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। এই আপনি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। এই বলে আমার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। কোনো কথা বলতে পারছি না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এখন বুঝেছেন তো আমি কতটা পিচ্ছি? আমি সব পারি। যদি বলেন রোম্যান্স করতে, রোম্যান্সও করবো এখন। সো ভেবেচিন্তে কথা বলবেন। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। এইটা কি করলেন? দেখেন তো রক্ত বের হচ্ছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে কেটে যাবে। আসেন, ভালো করে দিই। আর ভালো করার দরকার নেই, এখন যান আপনি। অনেক ভালো করেছেন। আমি তো এখন আর যাব না, এই ঘরেই থাকবো। আচ্ছা না, যান, সমস্যা নেই। আমি গোসল করতে গেলাম। এই বলে চলে আসলাম ওয়াশরুমে। গোসল করে বেরিয়ে দেখি আফরিন বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার, আপনি এখনো যান নাই? না, যাই না। ওয়াও, আমার বরের দেখি সিক্স প্যাক। বাহ, খুব ভালো। আমার জন্য পুরোই পারফেক্ট হবে। ছি, আপনার লজ্জা করে না? আপনি এই সব বলছেন? যান তো এই ঘর থেকে। লজ্জা থাকলে কি আর বলতাম। চলেন, আপনাকে নিয়ে একটা গেম খেলবো। খেলবেন তো আমার সাথে? আমি কোনো গেম খেলতে পারবো না। এই বলে ড্রেস পরে নিলাম। নিচে এসে দেখি ভাই আর ভাবি বসে আছে। ভাই, আমি বাইরে যাচ্ছি, বাসা থেকে কেউ বের হবেন না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিন। আপু, আমিও যাবো ওর সাথে। ওকে বলো আমাকে নিয়ে যাইতে। না, তোর যেতে হবে না, তুই বাসায় থাক। মেঘ আসার সময় তুমি ওই ওষুধগুলো নিয়ে আসো ফার্মেসি থেকে। ঠিক আছে ভাই। এই বলে চলে আসলাম বাহিরে। এসে দেখি ডেভিড দাঁড়িয়ে আছে। কিরে, তুই এইখানে কেন? ভাই, ভারতের মাফিয়া কিং চলে এসেছে এইখানে। আপনাদের বিপদ হতে পারে, তাই আমিও চলে আসলাম এইখানে। তুই বাড়িতে থাক, আমি আরও কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি এইখানে। পরে তুই ডেরায় গিয়ে সকল কিছু রেডি করে নিয়ে আসিস। ঠিক আছে। আমি চলে আসলাম রাহুলের কাছে। রাহুল ভাই, সবাইকে বলেন রেডি হয়ে ভাইয়ের বাসায় চলে যেতে। ভাইয়ের বিপদ আছে, আজকে রাতে মিশন হবে। ঠিক আছে, কিন্তু এখনও এখানে কে আছে? ভাই তো মনে হচ্ছে বাসায় একা। আরএস মাফিয়ার সদস্যরা আছে ওইখানে। তোরা গেলেই ওরা চলে যাবে। কিন্তু ওরা কেন আমাদের ভাইকে পাহারা দিতেছে? ওদের লিডারও তো জীবনে ঝুঁকি আছে। আরে ওরা কেন ওদের লিডারের পাশে থাকছে না? এটা আমি কি করে জানবো বল? আমি তো আর জানি না। শুন, তোরা বাড়ির পেছন দিকে চলে যাবি, ওইখান দিয়ে ঢুকতে পারে। ঠিক আছে, চল। এখন সবাই রেডি হয়ে গেছে। আমি চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে চলে আসলাম ভাইয়ের বাসায়। এসে দেখি ডেভিড এখনো দাঁড়িয়ে আছে। কি রে, কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয় নাই। আর এই নেন, এইটা আপনার জন্য পাঠিয়েছে, বলেছে আপনাকে দিতে। বক্সটা নিচে নিয়ে আসলাম বাড়ির ভেতরে। এসে দেখি ভাই, ভাবি আর আফরিন বসে বসে টিভি দেখছে। ভাই, এই নেন আপনার ওষুধ। ধন্যবাদ মেয়ে। আর তোমার হাতে ওটা কি? জানি না, আমাকে দিয়ে গেছে। কি জানি আছে, দেখি ভেতরে। এইখানে খোলো। আমি উপর থেকে আসছি। এই বলে বক্সটা নিয়ে চলে আসলাম উপরে। মেশিন দিয়ে চেক করে নিলাম বক্সের কোনো বোমা আছে কি না। চেক করতে দেখি বক্সে টাইম বোমা লাগানো আছে। বক্সটা খুলতেই দেখি আর 10 মিনিট রয়েছে, বোমাটা ফাটবে। দৌড়ে চলে আসলাম বাহিরে। পিছন থেকে ভাই ডাকছিল অনেক, না শুনেও গাড়িটা নিয়ে চলে আসলাম নদীর পাড়ে। আস্তে আস্তে 9 মিনিট চলে গেল। বোমাটা পানিতে ফেলে দিতেই 1 মিনিটের মধ্যে বোমাটা ফেটে গেল। পানি সব রাস্তায় চলে এসেছে। ভাই, বক্সে বোমা ছিল, আমাকে বললেই তো হতো, আমি নিয়ে আসতাম। তোরা চলে এসেছিস কেন? ওইদিকে তো ভাইয়ের বিপদ হবে। না ভাই, ওইদিকে আপনার ভাইয়ের সকল সদস্যরা আছে, আর আমাদেরও লোক আছে ওইখানে। ও চল, এখন আর কোনো কাজ নেই, বোম ফেটে গেছে। চলেন। আমি চলে আসলাম গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। দেখতে দেখতে রাত হয়ে আসতো। ডেভিড, রাহুল দুজন এই দিকে আসো। ভাই বলেন। ভাবি, ভাই আর আফরিনকে নিয়ে আমাদের ডেরায় গোপন জায়গায় রেখে আসো।
যাতে ওইখানে কেউ না যেতে পারে। এই দিকটা আমি দেখে নেব। ঠিক আছে, আমি না হয় নিয়ে যাচ্ছি। রাহুল থাকুক এইখানে। না, থাকতে হবে না, আমি একাই দেখে নেব। এখানে 5টা গাড়ি বের কর। 3টা গাড়ি তো 3 জনের থাকবে। 5টা গাড়ি 5টা রাস্তা দিয়ে আমাদের ডেরায় যাবি। ঠিক আছে। 3 জনকে নিয়ে চলে গেল। বাড়ির ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর ভারতের মাফিয়ার কল আসলো। আসেন আসেন মিস সালমান, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বাহ, তুই তো দেখি সব কিছু রেডি করে এসেছিস। চল আজকে তোর সাথে লুডো খেলে নি এক ম্যাচ। 1 বছর আগে তো তোর বাপের কাছ থেকে তোকে বিদায় করেছি, আজকে না হয় তোকে কবরে ঢুকিয়ে দেব। তাই নাকি? তো চলেন দেখি কি হয়, কে কি করতে পারে। এই বলে পিস্তলটা বের করে তার পায়ে গুলি করে দিলাম। তুই তো হেরে গেছিস রে, এখন না হয় তোর সাথে আরেকটা লুডো খেলা যাক। আর খেলবো না রে, এখন তুই মরবি। কই রে তোরা, এই শালাকে মেরে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেল দেখি। এই শালা আমাকে কি করতে পারে? তুই নাকি আমাকে মারবি? এই দেখ তোর লোকেরা এখন কোথায় আছে। এই বলে সালমানের পা ধরে টেনে বাহিরে নিয়ে আসলাম। দেখ তো চারিদিকে তাকিয়ে, শুধু তোর লোকদের শরীরে রক্ত পড়ছে, আর কিচ্ছুই নেই। এইটা তুই কি করে পারলি? আমি তো দেখেছিলাম বাড়িতে কেউ নেই, কিন্তু এখন আমার সব লোকদের মেরে ফেলেছিস তুই। এই গোবর পোকার মাথায় কিছুই ঢুকবে না, একটু উপরে তাকিয়ে দেখ তো কি আছে। ও, এই বুদ্ধি করেছিস? এখন আমাকে কি করবি বল? মেরে ফেলবি নাকি বাঁচিয়ে রাখবি? তোকে মারবে আমার পাগলা কুকুরগুলো। এই তোমরা এই শালাকে নিয়ে যাও আমাদের ডেরায়, আমি আসছি। উপরে শালাকে শেষ করো। না মেঘ, তুই আমাকে মেরে ফেল, কিন্তু আমার ছেলেকে মারিস না। ও কিছুই জানে না এই ব্যাপারে। প্লিজ প্লিজ ছেড়ে দে আমার ছেলেকে, প্লিজ ছেড়ে দে। তোর ছেলেকে ছেড়ে দিলে আবার তোর মতন হবে। এর চেয়ে ভালো হবে 1 ঢিলে 2 পাখি মারা। বাপ ছেলেকে না হয় এক কাফিনের ভেতরে পাঠিয়ে দিব। আমাকে মেরে ফেল, কিন্তু আমার ছেলেকে মারিস না। আমি তোর পায়ে পড়তেছি, প্লিজ প্লিজ ছেড়ে দে আমার ছেলেকে, প্লিজ। ছেড়ে দিতে পারি একটা শর্তে, যদি তুই মানিস। কি শর্তে বল? আমি মানবো সব কিছু। তোর অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে, আর তোর ছেলে আজীবন জেলে থাকবে। যদি মানতে পারিস তাহলে তোর ছেলে বেঁচে যাবে। ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আমার ছেলেকে কোনো ক্ষতি করিস না। যা করলাম না, এই নে সব টাকা ট্রান্সফার কর। এই নে, ট্রান্সফার করে দিয়েছি। এখন মর তুই। তোকে যা কথা দিছি এই কথা আমি রাখবো। এই বলে সালমানের বুকে পিস্তলের সব বুলেটগুলো তার বুকের ভিতর ঢুকিয়ে দিলাম। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার দলের হয়ে কাজ করব, আমাকে জেলে দেবেন না। ঠিক আছে যা, তোকে ছেড়ে দিলাম। আমার দলের হয়ে কাজ করতে হবে না, তুই তোর দেশে চলে যা, আর কখনোই এইখানে আসার চেষ্টাও করিস না। তোর বাবার মতন তোর অবস্থাও তাহলে এমন হবে। ঠিক আছে, আমাকে কিছু টাকা দিয়ে দিন, আমি আমার দেশে গিয়ে কোনো একটা ব্যবসা করে নেব। যা, তোর কথাই মানলাম। এই নে, এইখানে 10 লক্ষ টাকা আছে, আশা করি এই টাকা ব্যবসা করতে পারবি। আর যদি টাকা লাগে এই নেন, এইটা আমার নম্বর, শুধু একটা ফোন দিস তাহলেই হবে। ধন্যবাদ ভাই। সালমানের ছেলে চলে গেল, আমিও চলে আসলাম ডেরায়। এসে দেখি ভাই ভাবি আর আফরিন বসে আছে। ভাই আপনাদের কোনো ক্ষতি হয় নাই তো? না, আমাদের কোনো ক্ষতি হয়নি। মেঘ, তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। আমার তো মনে হচ্ছে তুমি আরএস মাফিয়ার ডিলার। ভাই, আমি আরএস মাফিয়ার লিডার। আজ থেকে দেশের সকল শত্রু শেষ হয়েছে। আজকে না হয় এইখানে থাকেন, কালকে সকালে যায়েন বাসায়। কালকে বাসায় যাব না, সোজা তোমাদের বাসায় যাব। তা না হয় যাইতে পারবেন, আপনারা যায়েন, আমি যাব না। আমাদের সাথে যাইতেই হবে। এতদিনে হয়তো তোমার আব্বু সব কথা ভুলে গেছে, আর না ভুললে না হয় তুমি চলে এসো। ঠিক আছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। সকাল 11টা বাজে। ভাই এখন যাবেন নাকি না আরও পরে যাবেন? এখনই যাব, চলো। আবরিন, তুই কি এখনো রেডি হোস নাই? আব্বু, আমি রেডি আছি, চলো।
গাড়ি নিয়ে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। ভাই আপনারা একটু দাঁড়ান, আমি টিকিট নিয়ে আসছি। আরে মেঘ, তুমি এইখানে? কতদিন পর দেখা হলো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কি চট্টগ্রামে যাবেন নাকি? তুমিও যাবে নাকি? আমরাও যাব। আপনি যান তাহলে, আমি টিকিট নিয়ে আসছি। আচ্ছা যাও। আমি চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিট নিয়ে চলে আসলাম ট্রেনের ভেতরে। 4 জনের সিট একসাথেই পড়েছে। আমি আর ভাই একসাথেই বসলাম। অন্যদিকে আফরিন ও ভাবিও বসে আছে। ভাবি, কিছু খাবেন নাকি? না আমি কিছু খাবো না। এখন যেতে কতক্ষণ লাগবে? এই ধরেন 2 থেকে 3 ঘন্টা লাগবে। ও আচ্ছা। ওরা 3 জন কথা বলতেছে। জানলায় হালকা বাতাস পেয়ে ঘুম চলে আসলো। ঘুম ভাঙতে দেখি সবাই নামছে। ভাইয়া চলেন চলেন, এসেছি। মেঘ চলো। ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। বাসাটা অনেক সুন্দর হয়েছে আগের থেকে। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। মেঘ, বাবা তুই এসেছিস? আম্মু আম্মু আমি চলে এসেছি। আব্বুকে এখনো আমার উপর রেগে আছে? কই গো মেঘের আব্বু, দেখো আমাদের ছেলে চলে এসেছে। আয় বাবা ভিতরে আয়। ভাই আসেন ভেতরে। আমরা সবাই ভেতরে চলে আসলাম। আব্বু আমাকে দেখে কেঁদে ফেললো। আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দে বাবা, আমি ভুল করে ফেলেছি অনেক। আমি না জেনে না শুনে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই সব বাদ দাও, আম্মু ওনাদের খাবার দাও। আপনি MK মাফিয়া কিংয়ের লিডার, তাই না? আমাকে চিনলেন কি করে? আপনাকে টিভিতে প্রায়ই দেখি। চলেন আমার সাথে, আপনাকে রুম দেখিয়ে দিই। ফ্রেশ হয়ে না, মেঘের আম্মু ওনাদের জন্য খাবার রেডি করুক। ঠিক আছে, তুমি ওনাদের রুমে নিয়ে যাও, ফ্রেশ হোক নি করা। আমি চলে আসলাম আমার রুমে। আমার সাথে সাথে আফরিনও আসলো। কি ব্যাপার, তুমি আমার সাথে আসলে কেন? তো আমি কোথায় যাব তোমার সাথে না গিয়ে? চলো তোমাকে রুম দেখিয়ে দিই, ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে নাও। না, আমি তোমার সাথে থাকবো, তোমার রুমেই ফ্রেশ হব। তাহলে একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি ফ্রেশ হতে যাও। আচ্ছা যাও। আমি চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আম্মু কি জানি বলছে আব্বুকে। কি হয়েছে আব্বু? কিছু হয় নাই, যা তুই কি রেস্ট নে, আমি বাজারে যাচ্ছি। আম্মু কি হয়েছে বলো তো? তোর আব্বুর চাকরি চলে গেছে 1 বছর আগে, রিটার্নই দিয়ে দিয়েছে। এই 1 বছরে যা টাকা ছিল সব টাকা শেষ হয়ে গিয়েছে বসে বসে খেয়ে। এখন হাতে একটা টাকাও নেই যে বাজার করব। তুমি আমাকে আগে বলবে না? চলো আমার সাথে। এই বলে আব্বুকে নিয়ে চলে আসলাম বাজারে। মুরগি আরও ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে চলে আসলাম বাসায়। আম্মু এই নাও সব কিছু। এত বাজার করার কি দরকার ছিল? বাজার তো কাছেই ছিল, দরকার পড়লে গিয়ে নিয়ে আসতে পারতি। সমস্যা নেই, ফ্রিজে রেখে দাও, তাহলেই চলবে। আচ্ছা যা, তুই গিয়ে রেস্ট নিয়ে নে, অনেক দূর থেকে এসেছিস। আমি চলে আসলাম রুমে। এসে দেখি আফরিন মাত্র গোসল করে আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে যেই তাকে জড়িয়ে ধরতে যাব, আফরিন বলে উঠল, তা তো হচ্ছে না, দেখলেই লুচ্চামি করতে মন চায়, তাই না? যান এখন গিয়ে ঘুমান, অনেক কাজ করেছেন। এটা দিয়ে যাও, আর চাইবো না। জি না, এখন কোনো কিছু দিতে পারবো না। আমি যা বলছি তাই করেন গিয়ে, মনে থাকবে তো? মনে থাকবে। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই আফরিন এসে আমার কপালে গালে চুমু দিতে লাগলো। যেই চলে যাবে তখনই তার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তুমি ঘুমাও নাই? না, ঘুমাইনি। আরেকটা এইখান দিয়ে যাও, তাহলে ছেড়ে দেব। ছাড়ো, নিচে গিয়ে দেখে আম্মু কি করছে। আজকে ছেড়ে দিলাম, কালকে আর ছাড়বো না, এই বলে রাখলাম। ঠিক আছে, কালকে আর ছাড়তে হবে না। কালকে সারাদিন একসাথেই থাকবো, এই চট্টগ্রাম এলাকাটা ঘুরে দেখবো কালকে। ঠিক আছে। আফরিন চলে গেল, আমি একটু ঘুমিয়ে নিলাম। বিকালে ঘুম ভাঙলো আফরিনের ডাকে। এই ওঠো, বিকেল হয়ে গেছে তো, আর কত ঘুমাবে? যাও তো, আমি আরও একটু ঘুমাবো। আর ঘুমাতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নিচে যান, আব্বু আম্মু ডাকছে। তুমিও যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আসো তাহলে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই বসে গল্প করছে। আম্মু, খাবার রান্না হয়েছে? তুই যা, আমি আসছি। আপনারা বসে গল্প করেন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা যাও তাহলে। আমি চলে আসলাম খাবার টেবিলে। আফরিন খাবার বেড়ে দিল। কি হলো, এইভাবে কি দেখছো? না কিছু না, খাও তুমি। তুমি খাও নাই নাকি? আসো খাইয়ে দিই।
না আমি খেয়েছি, তুমি খাও, আমি আর খাবো না। খাওয়া দাওয়া করে সবাই বসে আছি, এমন সময় ভাইয়া বলল, মেঘ, এখন তুমি বলো তোমাদের বিয়ে কবে ঠিক করব? এখন তো আর কোনো কাজ নেই যে করবে। এটা আপনারা জানেন কি করবেন, আমি আর কি বলবো, আপনারা যা ঠিক করবেন তাই হবে, আমি আর কিছু বলবো না। তাহলে তোমাদের বিয়ে সামনের সপ্তাহে ঠিক করি, কি বলো তুমি? ঠিক আছে করেন। এই বলে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পর আফরিন আসলো। কি হলো, তুমি চলে আসলো যে? তো এখানে থেকে কে কি করবো ওরা কথা বলুক, আমরা না হয় এখানে গল্প করি। আচ্ছা তুমি বলো, আমি শুনি। এই বলে আফরিনকে আমার কাছে টেনে নিয়ে আসলাম। এখন বলো শুনি কি বলবে। আচ্ছা তুমি এই মাফিয়া জগতে কি করে আসলে, ওইটা তো বললে না। এইটা শুনতে চাও? তাহলে শোনো। এই এলাকা আমাদের এক বড় ভাই ছিল, তিনি মাফিয়ার লিডার ছিল। একদিন উনি বিপদে পড়েছিল, তখন আমি ওনাকে উদ্ধার করেছি। তখন আস্তে আস্তে তার গ্যাংয়ের সাথে জড়িয়ে যাই। পরে যখন আমি একাই সকলকে মারতে পারি, তখন উনি আমাকে মাফিয়া কিং বানিয়ে দেয়। আর ওনাকে ওই কথাগুলো না হয় নাই বললাম। আচ্ছা আমাদের একটা ছেলে হবে, কটা মেয়ে হবে? এইটা আমি কি করে জানবো বলো? আমি তো চাই পুরো ফুটবল টিম বানাইতে। যদি তুমি বলো তাহলে বানাবো। ইস কি যে বলো না, আমি এতগুলো নিতে পারবো না, আমি ছোট মানুষ, আমার দুটো হলেই হবে। তাই নাকি? বিয়েটা হোক, তখন দেখা যাবে কয়টা হয়। শুনেছ আমার পিচ্চি বউ? শুনেছি। এখন তো সন্ধে হয়ে এসেছে, এইখানে কি ফুচকা পাওয়া যাবে? আমি নিয়ে আসবো নে, একটু পর বের হব। একটা কাজ আছে, ওই কাজটা করব। আমাকে নিয়ে যাবে না? না, কালকে নিয়ে যাব তোমাকে। এখন নিয়ে যাওয়া যাবে না, কালকে সারাদিন ঘুরবো তোমাকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা। কিছুক্ষণ রুম থেকেই চলে আসলাম বাহিরে। বাইকটা নিয়ে থানায় চলে আসলাম। এসে দেখি রানা স্যার এখনও আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে মেঘ, তুমি এতদিন পর কোথায় থেকে আসলে? এই তো কাজ করছি, আজকে বাড়িতে আসলাম। বাসায় সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কি ফ্রি আছেন নাকি? ফ্রি থাকলে চলেন ঘুরে আসি। চলো, কাজ নেই তেমন। আমরা চলে আসলাম নদীর পাড়ে। কিছুক্ষণ গল্প করলাম। গল্প করা শেষ হতেই চলে আসলাম বাড়িতে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আজকে আমার বিয়ে, বাড়ি ভর্তি মেহমান। আরে মেঘ, তুমি তো দেখি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। আরে না ভাই, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তো কটা বাজে। 12টা বেজে গেছে। রেডি হয়ে নিয়েছি, এখন নামাজ আদায় করে এরপর যাব। তুমি একটু দাঁড়াও, আমিও রেডি হয়ে আসতেছি। রানা স্যার রেডি হয়ে চলে আসলো। আমরা সবাই চলে এলাম মসজিদে। জুম্মার নামাজ আদায় করে সোজা বাড়িতে চলে আসলাম। এসে দেখি বরযাত্রীরা চলে গেছে, শুধু আমরাই আছি। মেঘ চলো এখন। চলেন। আমি চলে আসলাম গাড়িতে। প্রায় 3 ঘন্টা পর চলে আসলাম আফরিনদের বাসায়। গেটে আমাদের আটকালো। তাদের কিছু টাকা দিয়ে সবাই চলে আসলাম স্টেজে। মেঘ, এই খাবার তুমি খাবে কি করে একা? ভাই আমি একা খাবো কেন? আপনারা আসেন না, আপনারাও খাবেন। এই বলে সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ হতেই কাজী সাহেব চলে আসলো, বিয়ে পড়িয়ে চলে গেল। সন্ধ্যায় সব অনুষ্ঠান শেষ করে চলে আসলাম বাসায়। আফরিন খুব কান্নাকাটি করছিল তাদের বাড়ি থেকে আসার সময়। গাড়ি থেকে নামতে আম্মু এসে বরণ করে আফরিনকে ঘরে তুলে নিল। চলো। ভাই এখনই কোথায় যাইতেছেন? আমাদের সাথে চলেন ছাদে। আমরা চলে আসলাম ছাদে। রাত প্রায় 2টায়। এমন সময় আব্বু আসলো, আমাকে দেখে বলল, কিরে এখনো ঘরে যাস নাই? এটা একা একা বসে আছে? আব্বু যাচ্ছি। ডেভিড যাই রে। ভাই যান। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। দরজা খুলতে আফরিন এসে আমার পা ধরে সালাম করলো। তাকে উঠে আমার বুকের সাথে চেপে ধরলাম। হয়েছে হয়েছে, এখন ছাড়েন। রাত বাজে 2টা, এখন আইসে পিরিত মারাইতে। যান অজু করে আসেন, নামাজ পড়বো। অজু করে দুজনেই 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ হতেই আফরিন চলে গেল বিছানায়। জায়নামাজগুলো গুটিয়ে রেখে আমিও চলে আসলাম বিছানায়। এই নাও, এটা তোমার পাওনা টাকা। আমাকে দিতে হবে না, তোমার কাছে রেখে দাও। এই টাকার প্রতি আমার কোনো হক নেই। এই টাকার হক শুধু তোমার। টাকাগুলো আমার হাত থেকে নিয়ে বিছানার পাশে রেখে দিল। এই নাও, এই দুধটা অর্ধেক খেয়ে বাকিটা আমাকে দাও। অর্ধেক খেয়ে বাকিটা দিয়ে দিলাম আফরিনকে। বাকিটা আফরিন খেয়ে নিল। কি হলো, এইভাবে কি দেখছে? কি আর দেখবো,
তোমাকেই দেখছি। এই বলে আফরিনের ঠোঁটজোড়া আমার দখলে পড়ে নিলাম। বাকিটা ইতিহাস হয়েই থাকলো, আর বললাম না। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে। আমাদের গল্পটা এখানেই শেষ। আমাদের গল্পটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আরও নতুন নতুন গল্প পেতে। এভাবেই আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে। ধন্যবাদ।